সবার আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের যে প্রিপারেশন সেটা ঠিকভাবে নিচ্ছ। দেখতে দেখতে কিন্তু তোমাদের দিন একেবারে ঘনিয়ে আসলো। পরীক্ষার খুব একটা বেশি দিন আর নেই তোমাদের সময়। তো এই কয়েকটা দিন তোমরা কিভাবে কি করবা, কিভাবে পড়বা, কিভাবে কি করলে আসলে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে, তো সেটা নিয়ে আমি একটা এই ভিডিওতে বলার চেষ্টা করব। তো পুরো ভিডিওটি তোমরা কিন্তু অবশ্যই কন্টিনিউ করবা যেন সবগুলা ব্যাপার বুঝতে পারো। তো তোমরা এই সময়টা এসে যেই ভুলগুলা করো, ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে ধরে নেয় যে তার হাতে খুব একটা বেশি সময় নেই এবং সে হচ্ছে তার যে রেগুলার রুটিন ছিল, মানে একটা যে নির্দিষ্ট টাইম ঘুমানোর জন্য বা একটা নির্দিষ্ট টাইম পড়াশোনা করার জন্য, সেই রুটিনটাকে সে আর মেনটেন না করে সে কী করে, অনেকে হয় সারাদিন পড়তে বসে, বা অনেকেই হচ্ছে ঠিকভাবে না পড়ে কি করবে না সেটা বুঝতেই পারে না। তো তোমাদের আমার একটা সাজেশন হচ্ছে তোমরা নর্মাল রুটিন ফলো করো। তোমরা এতদিন যা পড়ে এসছো, যেভাবে পড়ে এসেছো লাইক সেরকমই করে পড়াশোনাটা করো, এর বাইরে যেও না। কারণ তুমি যদি এখন কি করো যে তুমি দিনরাত 24 ঘন্টা পড়তেছো, ঠিকভাবে ঘুমাচ্ছ না, এটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। আর এটা তোমাকে কিন্তু অন্যদের তুলনায় পিছাই দিবে। কারণ সাপোজ তুমি কম ঘুমানোর কারণে যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যাও, অসুস্থ হয়ে গেলে কিন্তু তোমার পরীক্ষা ভালো হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে, বা এটাতে তুমি কিন্তু পরবর্তীতে তোমার একটা ভালো যে আউটকাম পাওয়ার কথা ছিল সেই আউটকামটা তুমি আর পাচ্ছ না। তো এই সময়টা এসে খুব একটা বেশি টেনশন করার দরকার নেই। তুমি লাইক আগে যেভাবে পড়তা ইউজুয়াল তুমি সেভাবেই পড়ো এবং জাস্ট নিয়ম মাফিক, মানে রেগুলার যে রুটিনটা তুমি মেনটেন করতা সেরকম করেই পড়ো। আর সবগুলো যেই টপিকগুলো বেশি বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো ধরে প্র্যাকটিস করবা। যেহেতু তোমরা এর আগেও পরীক্ষা দিচ্ছ এবং এখন আবার পড়াশোনা করছো, তো তোমাদের একটা আইডিয়া অলরেডি চলে এসেছে আমি মনে করি। তো আইডিয়া থাকার কারণে তোমাদের হবে কি প্রিপারেশনটা নেওয়া অনেকটা ইজি হয়ে যাবে। আর এখানে অনেকে একটা বিষয়ে অনেক ভয় পায়, সেটা হচ্ছে যে ভাইয়া ইংরেজি কিভাবে পড়বো, ইংরেজিতে কিভাবে পাস করব। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে যারা চান্স পায় তারা কিন্তু ইংরেজিতে পাস মানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে অনেকটা পাশের মতোই বলা যায়। কারণ অন্যান্য সাবজেক্টগুলোতে কিন্তু কন্ডিশন থাকে না যে এত মার্ক পেয়ে পাস করতে হবে, বাট ইংরেজি সাবজেক্টে কিন্তু কন্ডিশন দেওয়া থাকে এবং সেই সাবজেক্টে মিনিমাম তোমাকে 5 মার্ক পেতে হবে, মানে 5 মার্ক পেতেই হবে। 12টা এমসিকিউর মধ্যে 5টা হইলেই আসলে তুমি পাস হবা, না হলে কিন্তু তোমাকে আসলে ফেল হিসাবে গণ্য করা হবে। যতই তুমি আদার সাবজেক্টে যতই ভালো করো সেটা কোনো ফ্যাক্টরি না, বাট ইংলিশে তোমাকে মিনিমাম 5 মার্ক পেতেই হবে। সো ইংলিশে কীভাবে 5 মার্ক পাওয়া যায় এটা খুব একটা যে কঠিন ব্যাপার এরকমটা নয়। ইংরেজিতে দেখবা যে যেই টপিকগুলো প্রত্যেক বছর আসতেছে, যেমন ইংরেজি ভোকাবুলারির যে পার্টগুলো, ভোকাবুলারি বলতে আমি এখানে মুখস্থ অংশটাকে বোঝাচ্ছি, যেমন অ্যাপ্রোপ্রিয়েট, প্রিপোজিশন, তারপরে সিনোনিম, অ্যান্টোনিম, যেই ব্যাপারগুলো এক কথায় মুখস্থ, তারপরে তোমাদের ওই যে মাঝে মাঝে ইডিয়ম ফ্রেজ থেকেও চলে আসতে পারে। আর গ্রামাটিক্যাল পার্ট থেকেও মানে একটা ব্যালেন্স কোশ্চেন থাকে, যে গ্রামাটিক্যাল পার্ট থেকেও থাকে এবং তোমার ভোকাবুলারি পার্ট থেকেও থাকে। তো যারা যে কোনো একটা পারেই ভালো হয় তারা ওখান থেকে 5টা এমসিকিউ পারা খুব একটা যে কঠিন এরকমটা নয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন কিন্তু কখনোই হুবহু কমন আসবে না, তোমার বিষয়টা বুঝতে হবে এবং বুঝতে পারার পরেই আসলে তুমি অ্যান্সার করতে পারবা। তো ইংরেজিতে তোমরা আসলে এইভাবে পাস করবা। আরেকটা বিষয়ে তোমাদের বলে রাখি, যারা রিটেনে খারাপ করে ফেলেছে তারা কিন্তু অলরেডি তোমার প্রতিযোগিতা থেকে আউট হয়েই চলে গেছে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকবার কি হয়, 10%, 11%, 9% এরকম থাকে পাশের হার। তো এইবারও লাইক সেরকমই হবে, এর বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যেহেতু আমরা সায়েন্সের এবং যারা মানবিক স্টুডেন্ট তাদের রেজাল্টটা দেখলাম, সেখানে দেখলাম যে তাদের পাশের হারটা এরকমই ছিল। তো এইবার তোমাদের পাশের হারটাও সেরকমই থাকবে। আর এখানে রিটেনে হচ্ছে তোমাদের অনেকে অলরেডি প্রতিযোগিতা থেকে আউট হয়ে চলে গেছে। যারা আসলে 15 মানে 15-র নিচে নাম্বার পেয়েছে রিটেনে তারা তো আসলে ফেল, তো তারা অলরেডি তোমার প্রতিযোগিতা থেকে আউট। যারা রিটেনে ভালো করছো এবং যারা এমসিকিউতে ভালো করতে পারবা বা পাস করতে পারবা তারাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাস্ট পর্যন্ত চান্স পাবা। অনেকেই বাংলা সাবজেক্টে ভয় পায়, বাংলা সাবজেক্টে ভালো করার জন্য ওখানে তোমার ব্যাকরণ পার্টটাকেও দেখতে হবে, বিশেষ করে 19-এর যে ব্যাকরণ বই সেখান থেকেই তোমাকে ভালো করেই পড়তে হবে। আর সবগুলো কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, সব কিছু তুমি যদি জানো, তাহলে
তাহলে তো তোমার আসলে পরীক্ষা খুব একটা বেশি কঠিন হওয়ার কথা না। আর অ্যাকাউন্টিং নিয়ে অনেকেই ভয় পায়, অ্যাকাউন্টিং খুব একটা কঠিন কোশ্চেন হয় না, অ্যাকাউন্টিং নর্মালি ইজি কোশ্চেন হয়, যারা মোটামুটি পারে তাদের জন্য ব্যাপারটা খুব একটা বেশি কঠিন না। আমি কি করতাম, আমি অ্যাডমিশন টাইমে অনেকে বলে না যে 17-18 ঘন্টা পড়তে হবে, এত ঘন্টা পড়তে হবে, এটা জাস্ট টাইম। আমি কখনো টাইম নিয়ে পড়াশোনা করতাম না, আমি পড়াশোনা করতাম একটা টপিক ভিত্তিক বা একটা সাবজেক্ট অনুযায়ী, যে আমি আজকে এরকম একটা সাবজেক্ট শুরু করব এবং এই সাবজেক্টটা আজকের মধ্যেই শেষ করব। তো তোমাদের যেহেতু টাইম খুব কম, তোমরা এরকম একটা স্ট্র্যাটেজি ফলো করতে পারো। অনেকেই কী করে যে টপিক অনুযায়ী, যেমন একটু বাংলা পড়ে, একটু ইংরেজি পড়ে, একটা অ্যাকাউন্টিং পড়ে, একটু ম্যানেজমেন্ট পড়ে, এইভাবে পড়ে মানে প্রত্যেক দিন। সো এটা না করে আমি যেটা করতাম সেটা হচ্ছে, আমি আগে আমার সিলেবাসটাকে কমপ্লিট করে নিচ্ছি আগেই, দেন আমি কি করতাম, দেন হচ্ছে প্রত্যেক দিন একটা করে সাবজেক্ট শেষ করতাম। যেমন আজকে বাংলাটা নিয়ে বসলাম, আজকে শুধু বাংলায় দেখবো, অন্য কোনো সাবজেক্ট দেখবো না। বাংলা থেকে কত টাইপের কোশ্চেন আসতে পারে, কিভাবে আসতে পারে, সেটা আমি বাংলাটা একদিনে কমপ্লিট করে ফেললাম। তাহলে কি হবে, তোমার অনেকবার রিভিশন দিতে পারবা। এক্সামের আগে তুমি অনেকবার রিভিশন দেওয়ার সুযোগ পাবা। আর রিভিশন দেওয়াটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট, কারণ চান্স পাওয়ার ক্ষেত্রে কী হয়, সবাই তো পড়াশোনা করে এসে, বাট তুমি দেখবা একটা সাবজেক্ট একদিন পড়ার পর 3-4 দিন পর সেই সাবজেক্টটা ভুলে যাবা। তো তুমি যদি নিয়মিত এটা রিভিশন দিয়ে রাখো, তাহলে কিন্তু তোমার জন্য ব্যাপারটা খুব একটা কঠিন না। তো আমি কি করতাম, প্রত্যেকটা সাবজেক্ট, আজকে বাংলা নিয়ে বসলাম, আজকে বাংলায় পড়বো, ইংরেজি নিয়ে বসছি যেদিন, সেদিন ইংরেজিই পড়বো। এভাবে পড়ে আমার 5টা সাবজেক্ট রিভিশন দিতে সর্বোচ্চ 5 দিন টাইম লাগবে। পরবর্তীতে আবার প্রথম থেকে আমি শুরু করলাম, 5 দিন এভাবে পড়লাম, পড়ে এভাবে যতদিন তোমার পরীক্ষা পর্যন্ত আছে সেই টাইমটাকে তুমি এইভাবেই পড়ো। আর হচ্ছে 17-18 ঘন্টা পড়তে হবে, তোমার ঘুম কমাইতে হবে, এগুলো কোনো ব্যাপারই না, বা এগুলো তুমি জাস্ট ভুলে যাও। কারণ আমি মনে করি তোমার সুস্থ থাকাটা বেশি ইম্পর্ট্যান্ট। তুমি যদি বেশি পড়তে গিয়ে বা বেশি টেনশন, হাইপার টেনশন হয়ে তুমি যদি আসলে অসুস্থ হয়ে যাও, সেটা কিন্তু তোমার জন্য খুব খারাপ একটা দিক হবে। তো যারা ভাবছো অনেক টেনশনে আছো, এই টেনশনটা একেবারে মাথা থেকে আউট করে নাও, এবং তুমি নর্মাল যেভাবে চলতা বা রেগুলার যে রুটিনটা ফলো করতা, সেই রুটিনটাকে তুমি মেনটেন করার ট্রাই করো। তোমার ঘুম কমানো বা আদার্স যে অ্যাক্টিভিটিস সেগুলো কমানো, এগুলো খুব একটা বেশি যে ইফেক্ট ফেলে চান্স পাওয়ার ক্ষেত্রে, এরকম ব্যাপারটা নয়। আর পরীক্ষার হলে জাস্ট মাথাটা ঠান্ডা রেখে পরীক্ষাটা দিবা, আর আমার কথাগুলো মনে করবা যে ভাইয়া তো এইভাবে বলছে। আরেকটা বিষয়, তোমরা অনেকেই পরীক্ষার হলে গিয়ে একেবারে নার্ভাস হয়ে যাও, নার্ভাস হওয়া যাবে না। প্রশ্ন দেখার পর তোমার যদি আসলে কমন মনে হয় তাহলে তো ঠিক আছে, বাট যদি কমন না পাও, তুমি জাস্ট তোমার যে মাথাটাকে একটু ঠান্ডা রেখে তুমি ট্রাই করবা। কারণ তুমি এতদিন পড়াশোনা করলা, তোমার একটা প্রশ্ন কমন আসতেছে না, তার মানে তোমার কোথাও না কোথাও তো ঘাটতি আছে। তো সেই ঘাটতিগুলো তুমি এখন মানে বারবার এইভাবে প্র্যাকটিস করা বা রিভিশনের মাধ্যমে তোমার যে ল্যাকিংসগুলো, সেই ল্যাকিংসগুলোকে তুমি যদি আসলে ফিল আপ করতে পারো, আর দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেকেই ইংরেজিতেই পাস করতে পারবে না। বিশেষ করে রিটেনের ক্ষেত্রে বা এমসিকিউর ক্ষেত্রে আমরা দেখব যে অনেকেই আউট হয়ে গেছে তোমার প্রতিযোগিতা থেকে। সো এখানে যারা রিটেনে ভালো আছে এবং যারা এমসিকিউতে ভালো করবে, তারা কিন্তু দিন শেষে চান্স পাবা। আর তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখো এবং তোমরা যদি নতুন কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু যদি তোমাদের মানে প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুনি, তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবা এবং নেক্সটে কী নিয়ে ভিডিও যাচ্ছ সেটা জানাবা। এটাই হচ্ছে তোমাদের চ্যানেল এবং তোমাদেরকে নিয়েই আমি আসলে ভিডিও দিই। আর এখানে আমার কোনো স্বার্থ নেই বা এরকম টাইপের কিছু নেই। আমি জাস্ট এমন মানুষদেরকে হেল্প করার জন্যই এই চ্যানেলটা খুলেছি, যারা হচ্ছে গাইডলাইনের অভাবে আসলে চান্স পায় না, বা যারা একটু গাইডলাইন পেলেই আসলে তাদের প্রিপারেশনটাকে অনেক স্মুথলি নিতে পারবে। সো যারা এই ভিডিওগুলো দেখো এবং অবশ্যই কমেন্টে জানাবা এবং তোমাদের কেমন লাগে আমার এই ভিডিওগুলো, আর হচ্ছে তোমরা নেক্সটে কোন টপিক নিয়ে ভিডিও চাও সেটা অবশ্যই জানিতে পারো। আর যেহেতু আমি নিজেও একজন স্টুডেন্ট, সবসময় হয়তো তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে পারবো না, বাট আমি তোমাদের কমেন্টগুলো অবশ্যই দেখি এবং সেটা নিয়ে একটা ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করি, যেন সবগুলো প্রশ্নের অ্যান্সার তোমরা একটা ভিডিওর মধ্যে পেয়ে যাও। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আর তোমরা যারা ক্যাম্পাসে আসবা বা তোমরা যদি কোনো প্রবলেম ফেস করো, তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং আমি সেটা নিয়ে তোমাদের যে সমস্যাগুলো ফেস করো, তাহলে সেটা আর তোমাদের থাকবে না আশা করি। কারণ আমরা এই ধাপগুলো আসলে মেনটেন করে তারপরে এখানে এসেছি। তো তোমরা যেই সিচুয়েশনটা এখন ফেস করতেছো, আমরাও এই সিচুয়েশনটা ফেস করেছিলাম আমিও। তো তখন কিন্তু আমার গাইডলাইন দেওয়ার মতো এরকম কেউ ছিল না। এখন আমি আমার লাইফ থেকে যেই ব্যাপারগুলো শিখেছিলাম সেটাই তোমাদের মাঝে শেয়ার করি এবং আমার যে অভিজ্ঞতা সেটাই তোমাদের কাছে শেয়ার করি। আর এটা আশা করি তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হয়। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। গুড বাই।